যদি নির্বাচন দুর্নীতিগ্রস্ত হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় সেখানকার গণতন্ত্র অসুস্থ। আজ সেই দিন 11 বছর আগে, যেই দিনে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচন করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল তৎকালীন শাসক গোষ্ঠী। নির্বাচনের আগেই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করার এমন ইতিহাস 2014 এর আগে রচিত হয়নি বাংলাদেশে। মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সংবিধান, সেই দলিলকেও ইচ্ছে মতো করা হয়েছিল কাটাছেঁড়া। ক্ষমতাকে পাকাপোক্ত করে মানুষের ভোটের অধিকারকে পদদলিত করে হাসিনা আমলের একতরফা নির্বাচন সংগঠিত হয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। দর্শক, আজকের এই পর্বে আমরা করব 5 জানুয়ারি একতরফা নির্বাচনের স্মৃতিচারণ করব, সংবিধান সংস্কার সহ গণঅভ্যুত্থানের আলোচনা আকাঙ্ক্ষার নানা দিক নিয়েই। আপনাদের সঙ্গে আছি আমি আজহার লিমন। ভোটের ট্রেনের আজকের 43তম পর্ব। আজও শুরুতে দেখে নেব রাজনীতির মাঠে ভোট নিয়ে চলতি কথাবার্তাগুলো। এরপরে আমরা শুরু করব যুক্ত হওয়া অতিথির সঙ্গে আলোচনা। যে দেখছি যে আজকে নির্বাচন নিয়ে অনেকে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি বলেছেন নির্বাচন বিলম্ব করার জন্য যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে, সকল পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে জরুরি কাজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিন, উনি বলেছেন 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উনি বলেছেন যে 2014 সালের 5 জানুয়ারি থেকে একতরফা নির্বাচনের যে সংস্কৃতি শুরু হয়েছে, সেখান থেকেই সকল অন্যায় অবিচারের সূত্রপাত। গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন, উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া রাজনৈতিক দল ও জনগণের দায়িত্ব। নির্বাচনের এসব কথার উপর প্রতিক্রিয়া নিয়ে শুরু করব আজকের আলোচনা। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শোভা। মীর শরাফত আলী, আপনাকে আজকের আলোচনায় স্বাগত। শুরু করি যে এই প্রেস সচিবের একটা বক্তব্য দিয়ে উনি বললেন যে 2014 সালের 5 জানুয়ারি থেকে একতরফা নির্বাচনের যে সংস্কৃতি শুরু হয়েছে, সেখান থেকে সকল অন্যায় অবিচারের সূত্রপাত। এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি স্মরণ করছি সেই 5ই জানুয়ারি, সেই কলঙ্কজের ইতিহাস। এদেশের গণতন্ত্রকে যারা মৃত্যু ঘোষণা করেছে সেই 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে, এবং 5ই জানুয়ারি নির্বাচনে কী হয়েছিল সেটা আপনাদের প্রতিটি গণতান্ত্রিক মহাদেশ এবং দল আমাদের যারা আছে সবাই এই 5ই জানুয়ারি নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। এবং তার পূর্বে যখন আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হলেন, এসেই তারা 2010 সালে ওনারা কী করলেন, সংবিধান থেকে এটা আপনাদের তত্ত্বাবধায়ক সরকার, যেটা নাকি এই আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। ওনারা সেই দাবিটাকে জনগণের তখনকার দিনে আওয়ামী লীগ যে দাবি সেটাকে প্রাধান্য দিয়ে সেটাকে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। শোভা ভাই, এখানে আপনি সংবিধানের প্রশ্নটা আনলেন, কিন্তু এই নির্বাচনে জাতীয় পার্টি যোগ দিয়েছিল, সেই নির্বাচনের একটা বৈধতা সেই তার মাধ্যমে হয়েছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা নির্বাচন অনুষ্ঠান করেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সবাই তো এখানে যুক্ত, কিন্তু সংবিধানকে আপনি সামনে আনছেন কেন? বা এটাই কি প্রধান কারণ এই নির্বাচনটা অনুষ্ঠান হতে দেওয়ার ক্ষেত্রে? না, আমি সংবিধানকে সামনে আনছি এই কারণেই, সেই সময় সংবিধান তো আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া উনি সংবিধানটা সংযোজন করেছিলেন। সেই সংবিধানকে এই আওয়ামী ফেসিবাদ তখন সেটা থেকে বাদ দিয়ে তারা জেনতেন একটা নির্বাচন করলো, পুলিশ বলেন সমস্ত বাহিনীদেরকে দিয়ে, এবং তাদের যে পাতানো জাতীয় পার্টি তাদেরকে দিয়ে তারা এই নির্বাচনকে করে নিল। তারা তারা সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য সেই নির্বাচনটা করেছিল। কিন্তু এদেশের জনগণ সেটাকে বারবারই, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা প্রতিটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক বড় দল, আমাদের দাবিগুলো বেশি ছিল। একটি দাবি ছিল, সেটা এদেশের একটি সুস্থ, একটি সুন্দর ভোট হোক। সে ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে সেটাই জনগণ যাতে ভোটটা দিতে পারে,
কিন্তু আওয়ামী লীগ সেটা আমাদের কথাগুলো, আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো সেটা তারা করেনি, তারা প্রত্যাখ্যান করেছি বিদায় গত 5ই আগস্ট 2024 সালে এদেশের ছাত্র জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক 15 জন রিক্সাওয়ালা মারা গিয়েছে এই ভোটের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং আচ্ছা শোভু ভাই, তার মানে এটা স্পষ্ট, এই যে আওয়ামী লীগ যে ক্ষমতাকে প্রায় দীর্ঘ সময় ধরে একটা একক ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতাকে যে পাকাপোক্ত করেছেন বা একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছেন সেটি সংবিধানের মাধ্যমে। শোভু ভাই, এখানে আমি একটা উক্তি আপনার সামনে এই পর্যায়ে একটু উপস্থাপন করতে চাই। 2011 সালে 13 জুলাই বেগম খালেদা জিয়া বলেছেন, সম্ভবত জুন মাসে এই সংসদে, ওই পঞ্চদশ সংসদে বাতিল করা হয়েছিল, সেখানে মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ওই সংশোধনীটা করা হয়েছিল। সেখানে উনি বলেছেন যে ভবিষ্যতে ক্ষমতায় এলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, বেগম খালেদা জিয়া বলেছেন, কেননা এটা কোনো সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার। তো এখন যখন এই যে আপনি 5 আগস্টের ছাত্রদের কথা উল্লেখ করলেন, তারা যখন এই সংবিধানকে কবর দেবার বা এটা আওয়ামী লীগেরই একটা দলীয় ইশতেহার বলছেন, তখন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সেটার বিরোধিতা কেন করছে? না, ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমি তো পূর্বেই বলেছি যে সংবিধানকে রচিত করেছিল আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। বাতিল করার জন্যই তখন আমাদের নেত্রী বেগম খালেদা বলেছিল যে আমরা যদি কখনো সময় আসে তাহলে এই সংবিধানকে ছড়িয়ে দিব। এবং এখন যে ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশকে যখন বিতাড়িত হয়েছে, অবশ্যই সংস্কার বাংলাদেশে প্রয়োজন। সংস্কার আমরা চাই। শেখ হাসিনা 15 থেকে 2000 লোকের, আমাদের 6 থেকে 700 লোকের গুম করা হয়েছে, ইলিয়াস আলী সহ আমাদের 6 লক্ষ মামলা হয়েছে, অত্যাধিক অত্যাচার জুলুম করেছে 17-16 বৎসর। এখন প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কার করে একটি জরুরি ভিত্তিতে একটি রোড ম্যাপ দাখিল করা উচিত। এই কারণে যে বর্তমান দ্রব্যমূল্যের যে অবস্থা চলছে, দ্রব্যমূল্যে মানুষের নাগালে বাড়ি চলে যাচ্ছে, দেশের আইন শৃঙ্খলা সব কিছু মিলে আজকে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ফ্যাসিবাদ শেখ হাসিনা ভারতে বসে তার লোকজনকে দিয়ে তারা চেষ্টা করছে যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি করে এবং গণতন্ত্রকে, মানুষের যে আকাঙ্ক্ষা, ভোটের যে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে, সব কিছু আবার যদি সেই ফ্যাসিবাদ তারা যদি এখান থেকে স্পষ্ট তার মানে সংবিধানের প্রতি বা এই সংবিধান সংস্কার দরকার, প্রয়োজনীয় সংস্কার দরকার, এই ব্যাপারে আপনার একমত। আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করব। দর্শক, একটা বিরতি নিতে হচ্ছে, দেখছেন ভোটের ট্রেন। আমরা 5 জানুয়ারি নানা স্মৃতির আলোকেই আজকের এই আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। সপু ভাই, আপনার সঙ্গে এর আগেও আমরা যুক্ত হয়েছি, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে এই যে ছাত্ররা এখন যখন সংবিধান বা একটা আমূল সংস্কারের কথা বলছে, তখন আপনারা মানে সেটার বিরোধিতা করছেন, বিএনপির বিভিন্ন পর্যায় থেকে করা হচ্ছে। সেই জিনিসটার উত্তর আপনি কি আরেকটু ক্লিয়ার করে দিতে পারেন যে এই বিরোধিতাটা আসলে বিএনপির পক্ষ থেকে কতটা নৈতিক? আর দ্বিতীয়ত ব্যাপার হলো যে যৌক্তিক সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছে? বিষয়টা হলো যে যেটা আজকেও আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে, এই যে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এই নির্বাচন বিলম্ব করার কি কৌশল আসলে বিএনপি শঙ্কা করছে? ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর, আমি যে সংবিধানের ব্যাপারে ক্লিয়ার করছি, আপনি পূর্বে বলেছিলেন আমার বেগম খালেদা জিয়া উনি যেটা বলেছিলেন 2011 সালে, যে পূর্বে যেটা বলি, উনি বলেছে পঞ্চম সংশোধনীর যে জিনিসগুলি ফিরিয়ে আনার জন্য এবং 72-এর সংবিধান, সেই সংবিধানে যে শেখ মুজিবুর রহমানের সংবিধান ছিল, সেই সংবিধানে কী লেখা ছিল সেটা আপনারা নিশ্চয়ই জানা আছে। বেগম খালেদা জিয়া তো বলেছিলেন যে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সুযোগ আসলে আমরা পঞ্চম সংশোধনী সেটা সংযুক্ত করব, সেটা বলেছিলেন। আর আজকে ছাত্রদের সাথে আমাদের সাথে কোনো বিভেদ নাই, তারা আমাদের ছেলে সন্তানের মতো, তারা আন্দোলন সংগ্রাম করেছে। আমরাও যারা রাজনীতি করি, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপি রাজপথে সেই সময় ছিল, এখনও আছে।
আর আজকে যে আপনি যে কৌশলটার কথা বললেন, হ্যাঁ আজকে ইনিয়ে বিনিয়ে যে জিনিসগুলি চলে আসছে এখানে, যে হ্যাঁ নির্বাচন সংস্কারের পর হবে, প্রয়োজনীয় সংস্কার মধ্যে আপনি যে জিনিসগুলি আমাদের সামনে নিকটে, শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হওয়া উচিত, সেটা আমি মনে করি। শুধু আমি না, বাংলাদেশের প্রতিটি লোকই শেখ হাসিনার যে হারে গণহত্যা করেছে সেই বিচার অবশ্যই হওয়া উচিত, সেটার জন্য আমরা বলেছি। এবং আমরা মনে করি এই প্রয়োজনীয় পুলিশ সংস্কার, প্রয়োজনীয় যে সংস্কারগুলো আজকে আমাদের সামনে, যেটা নির্বাচন কমিশনের যে সংস্কার, সেই জিনিসগুলো যাতে সুন্দর মতো করে তারপরে নির্বাচনের রোডম্যাপ থাকা উচিত। এবং তাহলে আমাদের দেশের মানুষের যে মানে মানুষ যে অপেক্ষায় আছে একটি ভোট হবে, সে একটা সুন্দর যে ভোটার লিস্ট হবে, সেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, মানুষ তার কথা বলতে পারেনি, মানুষ তার অধিকার আদায় করতে পারেনি। এখন একটি সময় এসছে, মানুষ তার ভোটের অধিকার এবং মানুষ তার কথা বলার সময় আসছে। সেই জিনিসগুলোকে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সেই যা করার জন্য আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমরা সার্বিকভাবে সহযোগিতা, এই সরকারকে আমরাই করলাম, বিএনপি করলাম সার্বিকভাবে সব প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করেছে। এরকম একটি দুর্গাপূজা হলো, দুর্গাপূজা তারা পূজা করবে না, আমরা মাঠে ময়দানে থেকে বিএনপি নেতা কর্মীরা। সপু ভাই, যদিও এই গণঅভ্যুত্থানের আপনারা এটা স্বীকার করছেন যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটি বলা হচ্ছে সেটি আসলে আমূল একটা সংস্কার। আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য মীর শরাফত আলী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আবার স্বাগত। এই পর্বে আমরা দেখাবো সংসদীয় আসন পরিক্রমা। আমাদের হাতে আছে আজ সংসদীয় 43 নম্বর আসনের তথ্য। চাঁপাইনবাবগঞ্জ 1 এই আসনটির সীমানা আমরা দেখতে পাচ্ছি যে শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার এখানে আছে 4,16,054 জন। পুরুষ ভোটারের মধ্যে 2,12,389 জন এবং নারী ভোটার 2,03,665 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।